দর্শক শ্রোতা, দস্তগীর জাহাঙ্গীর, দি ভয়েসের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসি থেকে। আজকে আমি আমার স্টুডিওতে নেই, আমি স্টুডিওর বাইরে আজকে এসেছি। ওয়াশিংটন ডিসি তথা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে কেন্দ্র করে বাঙালি সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য। আমরা সকলেই জানি যে বাংলাদেশে যদিও এই মুহূর্তে 15ই ডিসেম্বরের গভীর সকাল, মানে আমি বলছি 14ই ডিসেম্বর দিনগত রাত। 14ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য সবচেয়ে কঠিন একটি দিন, যেখানে 1971 সনের 14ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যে পরিকল্পিতভাবে পরাজিত পাকিস্তানি বাহিনী এবং তাদের স্বদেশীয়, মানে আমাদের দেশীয় বাংলাদেশের রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় আমাদের মেধাকে শূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই সকল বিষয় নিয়ে আজকে আমার এখানে এখনো দুপুর 14ই ডিসেম্বর এবং এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমি এমন একজনের সাথে আজকে কথা বলবো, জানতে চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে ওয়াশিংটন ডিসি থেকে আমি প্রতিনিয়তই আমার মতন করে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে যাচ্ছি। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন তাদেররা দয়া করে আমাকে জানাবেন যে কথাগুলো শোনা যাচ্ছে। সেই সাথে আমার একটি অনুরোধ থাকবে, যেটা আমি প্রতিনিয়ত করি, যারা এই মুহূর্তে, আমি তো কোনো নিয়ম মেনে লাইভে আসি না যে আমার নির্দিষ্ট সময়ে আপনারা আসতে জানবেন যে আমি কখন কথা বলবো, কিন্তু এই জন্য অনেকে অনুযোগ করেন যে আমি না জানিয়ে আসলে ওনারা মিস করেন। আপনারা দয়া করে সকলে আমার লাইভটুকু একটু শেয়ার করে দেবেন। চলে আসি, আমার সাথে অতিথি রয়েছেন আজকে। যে অতিথিকে আমি ওনার নিজস্ব নামে দেওয়ার আগে জানিয়ে রাখি, অত্র অঞ্চলে মানে ওয়াশিংটন ডিসি তথা ইস্টার্ন আমেরিকায়, পূর্ব আমেরিকা বলতে আমি এটা বুঝাচ্ছি, আমরা যেটাকে বলি আমেরিকার একটা আটলান্টিক সাইড আর একটা প্রশান্ত মহাসাগরীয় সাইড। আটলান্টিক সাইডটা আমরা পূর্বাঞ্চল বলি। পূর্বাঞ্চলে একজন বড়ুয়া ছিলেন, ওনার নাম ছিল রতন বড়ুয়া। রতন বড়ুয়া আমাদের সমাজের, বাঙালি সমাজের জন্য অনেক কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশিদের জন্য বিশেষভাবে উনি ছিলেন একটা বটবৃক্ষের নেই। তারই সহযোগী ওয়াশিংটন ডিসি এরিয়ার একজন সমাজকর্মী, যার সাথে আমার দীর্ঘদিনের সখ্যতা। আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওনার সাথে কথা বলবো। তার নাম জীবক বড়ুয়া। জীবক বড়ুয়া, নমস্কার দাদা। নমস্কার। আপনি কিন্তু ইতিমধ্যে লাইভে আছেন, আমাদের দর্শক শ্রোতাদেররা আপনাকে সরাসরি দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব আমি, সেটা হলো যে আমাদের যে বাংলাদেশের ডিসেম্বর মাসের 14 তারিখ, আজকে এই 14 তারিখ বুদ্ধিজীবীদেরকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, সেই বুদ্ধিজীবীদের রক্তস্নাত বাংলাদেশকে আমরা রক্ষা করতে কি আসলে পারলাম কি পারলাম না, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু সরাসরি মতামত জানতে চাই। প্রথমত আমি ভয়েসের সব শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই 14ই ডিসেম্বর ছিল আমাদের বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, যাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই মহান স্বাধীন বাংলাদেশ। দুর্ভাগ্যক্রমে আমার মনে হয় আমরা শহীদ বুদ্ধিজীবীদের সঠিক সম্মান রক্ষা করতে পারি না। সেটার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব সমগ্র বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সপক্ষের বাঙালিদের, এখনো অনেক বেশি দেরি হয়ে যায় নাই। আমার মনে হয় 71 সালের মতো
আবারও যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক সক্রিয় হয়ে একসাথে দাঁড়াই, আমার মনে হয় আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের শহীদ বুদ্ধিজীবীদের সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের সক্রিয় হওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ জীবক বড়ুয়া। আপনাকে আমি আরেকটু পিছনে নিয়ে যেতে চাই। বাংলাদেশের বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী, বর্তমানেও তিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, সেখান থেকে যে ছন্দপতন ঘটল গত 24 অগাস্ট মাসে বা জুলাই আন্দোলন যেটাকে বলে তথাকথিত, সেটা ঘটার পিছনের যদি না ঘটতো বা না ঘটার হঠাৎ করে এত বড় একটি ঘটনা ঘটার পিছনে আপনার কি, আপনি এটা কিভাবে অ্যানালাইসিস করেন আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে? কারণ আমি আরেকটু আপনাকে শুধু সংযোগ করে দেই যে বাংলাদেশটি বর্তমান 71-এর যে পরাজিত শক্তি তারাই ক্ষমতায়, আর তার অর্থ হলো জামাত এখন সম্পূর্ণভাবে ক্ষমতায়। তাহলে এই 15-14 বছর যে আওয়ামী লীগ দেশ শাসন করলো, সেই সময়ের অবস্থান তারা কি একেবারেই ঘুমন্ত ছিল বা বুঝতে পারলো না এই বিষয়টা হলো কি? আপনার কাছ থেকে এর মতো বিশ্লেষণটা আসলে জানা উচিত। দস্তগীর ভাই, আমি প্রথমেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই সাথে আমি আজকের আমাদের মাননীয় সাংবিধানিক প্রধানমন্ত্রী যে দীর্ঘ 15 বছর এই বাঙালিকে এবং বাংলাদেশকে বিশ্বের মুখে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আমরা নিজেরা প্রাউড ফিল করতাম বাঙালি পরিচয় দেওয়ার জন্য। আজকে সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফসল সারা বিশ্বের মধ্যমানের দেশ হিসেবে এগিয়ে নিয়ে গেছিল। সেই দেশটাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আমি আমাদের স্বাধীনতা বিরোধী ওদেরকে একা দোষ দেব না। আমাদের জননেত্রী অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ওনার কাছে কখনো সময় ছিল না, উনি যাদেরকে ওনার আশেপাশে রেখেছিলেন, আমাদের কিছু লোকজন নিজের স্বার্থ হাসিল করার জন্য আজকে এই রাজাকারদের আমাদের দলীয় পতাকার নিচে এনেই আমাদের দেশটাকে আজকে এই অবস্থায় নিয়ে যাচ্ছে। আপনি জানেন দস্তগীর ভাই, বঙ্গবন্ধু সবচাইতে ঘনিষ্ঠ সহচর ছিল এই খন্দকার মোস্তাক। সেই খন্দকার মোস্তাকের মতো কিছু লোকজন নেত্রীর আশেপাশে সারাক্ষণ ঘুরে বেড়াতো, নেত্রীকে তোষামতি করত। নেত্রী ওকে সহজ সরলভাবে ওদেরকে বিশ্বাস করতে গিয়েই আজকে আমাদের আওয়ামী লীগের এবং স্বাধীনতার সপক্ষের সবার এই পরিণতি। আপনাকে আর একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনি জানেন আমি 35 বছর আজকে ওয়াশিংটন ডিসিতে বসবাস করি। এই যে ওয়াশিংটন ডিসি দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের স্বাধীনতার সপক্ষের অধঃপতন কেন হলো। এই ওয়াশিংটনে আমরা পুরো বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো কাজ করে গেছি প্রতিনিয়ত। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, আমেরিকার সব রাজ্য মিলে আমরা সবসময় সক্রিয় ছিলাম। পদ্মা সেতুর ব্যাপারে বিরোধিতা করেও ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত হার মেনেছিল এই আওয়ামী লীগের কাছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কাছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কিছু স্বার্থান্বেষী আমাদেরই লোক যারা নিজেদেরকে বলে হ্যাঁ আওয়ামীপন্থী, তারাই এই পথ বাণিজ্য করতে গিয়ে আজকে আপনাকে একটা উদাহরণ দিই, সবাই চিনেন আমাদের সাদেক খান
যাকে আমরা চিনতাম না ওয়াশিংটনের মাটিতে, আব্দুস সোবান গোলাপের বন্ধু হিসাবে পরিচয় দিয়া, হ্যাঁ, কিছু স্বার্থান্বেষী লোক এই ধরনের যারা হাইব্রিড আওয়ামী লীগের, তাদেরকে জায়গা দিয়ে আজকে ওয়াশিংটনকে যেভাবে অধঃপতন করা হয়েছে, ওয়াশিংটনের নেতৃত্ব যেভাবে শূন্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, একইভাবে আপনি যদি দেখেন বাংলাদেশের অবস্থায় তাই হয়েছে। আমাদের নেত্রীর দুর্ভাগ্য, আমাদের এই দুর্ভাগ্য, আমরা আমাদের আশেপাশে থাকা লোকজনদেরকে সঠিকভাবে চিনতে পারি না। এখনো সময় আছে। আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে সবাই যদি আমরা আবারও সক্রিয় হয়ে দেশ রক্ষার জন্য কাজ করি এবং এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় অনেক দেরি হওয়ার আগেই দেশকে আমরা রক্ষা করতে পারব। আর যদি আমরা সময় নিই, তাহলে আমাদের জন্য অনেক দেরি হয়ে যাবে। আপনার এই শেষ কথা থেকে আমি একটি প্রশ্ন আবারও করতে চাই। দর্শক শ্রোতাদেরকে বলে রাখি, আমার আজকের বিশেষ অতিথি জনাব জীবক বড়ুয়া। জীবক বড়ুয়া দিয়ে জীবনের প্রায় অর্ধেক সময় ধরেই উনি ওয়াশিংটন ডিসিতে বসবাস করে আসছেন এবং তিনি এখানে অ্যাক্টিভলি বাংলাদেশি সমাজ বা কমিউনিটির সাথে যুক্ত। উনি অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগের সপক্ষের রাজনীতির সাথে যুক্ত, এমনকি উনি বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন পোস্টেও ছিলেন। আমি যতটুকু জানি, সর্বশেষ কোনো এক বিশেষ পরিস্থিতি অনেক আগেই উনি সে সকল পদ থেকে নিজকে গুটিয়ে নেন, কিন্তু বাংলাদেশের পক্ষে, ৭১-এর পক্ষে কাজ করা তিনি বন্ধ করেননি কখনোই। আজকের যে ব্যবস্থা, যেই কথাগুলো আপনি বললেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলতে গেলে বলা হতো এখন সময় নাই। এখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আলটিমেটলি ক্ষমতায় নেই, তখনও অনেকেই বলছে যে না, এখনো এটা বলার, কথাগুলো বলার সময় না। কিন্তু আপনি, অসংখ্য ধন্যবাদ আপনি কথাগুলো তুলে ধরার জন্য। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এই ধরনের সৎ কথার শুনতে আগ্রহী এবং প্রায়ই আমার কাছে এই কথাগুলো তারা জিজ্ঞেস করে। তারই ধারাবাহিকতায় জীবক বড়ুয়া, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি আওয়ামী লীগকে আবার বাংলাদেশ পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার জন্য যদি প্রস্তুত হতে হয়, তাহলে কি কি কাজ আসলে আপনি দেখছেন যে করাটা খুবই জরুরি? প্রথমত আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সবার খোঁজখবর নিয়ে সবাইকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের দলের মধ্যে যারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল, যাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, যারা দীর্ঘদিন 15 বছর মন্ত্রিত্ব রেখে অবশ্যই ওরা সচ্ছল অবস্থানে চলে গেছে, তাদের উচিত প্রত্যেকেরই, এবং আমরা যারা দেশের বাইরে আছি এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় পালিয়ে আছি, তাদের উচিত আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করে তোলা এবং বিদেশের মাটি থেকে আমাদেরকে দেশে গিয়ে সক্রিয় হতে হবে। আমরা বিদেশে বসে কখনো এই দেশ রক্ষা করতে পারবো না। এখনো বাংলাদেশের 60% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে ভোট দেবে। 60% বাঙালি এখনো স্বাধীনতার সপক্ষে। আমরা যেই রাজাকার, ওরা অত্যন্ত নগণ্য। এখনো যদি স্বাধীনতার সপক্ষের লোক দাঁড়ায়, ওরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। এটাও আমাদের মনে রাখতে হবে। ভবিষ্যতে এই অধঃপতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যেন আমরা কোনো হাইব্রিড এবং মুখোশধারী আওয়ামী লীগারদের যেন আমাদের দলে জায়গা না দিই। আরেকটা জিনিস আজকে আমি আপনাদেরকে, দস্তক ভাই আপনাকে বলছি, ডক্টর ইউনূস আমাদের চট্টগ্রামের লোক, চাটগাইয়া। আমি জানি না, এই ভদ্রলোককে আমি দেখেছি, উনি যখন এই গরিবদের নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু করে, ওনার কারণে বাংলাদেশের মাটিতে কত নিরীহ মা বোন আত্মহত্যা করেছে। কারণটা কি? কি কারণ? ওনার চক্রবৃদ্ধি হারের সুদটা ওরা দিতে, পেমেন্ট সাপ্তাহিক লোনগুলা ওরা পরিশোধ করতে পারত না। শিক্ষায় আর এত দুর্বল ছিল, ওরা জানতো না ওরা কত টাকা নিয়ে কত টাকা সুদ দিতে হবে। আর এরা এমন নরপিচার ছিল, টাকা দিতে না পারলে মানুষের ঘরের চাল, গোয়ালের গরু, এখনো তো করে, হ্যাঁ, গোয়ালের গরু। হ্যাঁ, আমি জানি না, আমি খুব ছোট ছিলাম, তারপরেও এই লোকটার প্রতি তখনই আমি নিজেই
এই লোকটাকে চিনতে পেরেছিলাম একমাত্র বাংলাদেশে আমাদের জননেত্রী ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিল। এই বাংলাদেশের জন্য আমার মনে হয় না উনি কখনো একটা টাকা অনুদান দিয়েছেন। উনি সারা জীবনেই বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মাটিতে রোপণ করছে, নিজের স্বার্থ উদ্ধার করছে। সুতরাং আমাদের উচিত আমাদের লোকজনকে চিনে, লোকজনকে চেনার সময় আমাদের সঠিকভাবে আমাদের আওয়ামী লীগের ভালো করে চিনতে হবে, যাতে আমরা ভবিষ্যতে আর ভুল না করি। না হলে এত বড় অধঃপতন আমাদের কখনো হতো না। আজকে বাংলাদেশের এই যে টোকাইগুলা যারা ছাত্রলীগের পতাকা তলে থেকে এখন এরাই এগুলো দেশ চালায়। আপনি বলছেন পতাকা মানুষ বলে লুঙ্গির তলে ছিল, হ্যাঁ? ছাত্রলীগের লুঙ্গির। লুঙ্গির তলেই ছিল। হ্যাঁ, আচ্ছা, যুবক বড়ুয়া, আপনাকে আমি আরো কিছু প্রশ্ন করার আগে দর্শক শ্রোতা আপনারাদের সাথে যিনি আজকে আমার অতিথি হয়ে কথা বলছেন আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এরিয়ায় বাঙালি কমিউনিটির একজন অ্যাক্টিভ, কি বলবো, যে উনি শুধু অ্যাক্টিভ কর্মী নন, উনি একজন নেতৃত্ব দিচ্ছেন, এই কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে সুখী একজন মানুষ, কিন্তু বাংলাদেশের এই বিপর্যয়ে উনি অত্যন্ত মনোকষ্টের কারণ নিয়ে বহু কাজ করে যাচ্ছেন। আপনাদের কারো যদি কোনো সরাসরি প্রশ্ন ওনার কাছে এখন করার আগ্রহ থাকে, আমরা আরো কিছুক্ষণ এই লাইভে থাকবো, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। এবং অনেক মানুষ ইতিমধ্যে যুক্ত হয়েছেন। যারা শুনছেন প্লিজ দয়া করে আমাদের এই লাইভটুকু শেয়ার করে দেবেন। আমি প্রতিনিয়ত স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসের সামনে থেকে আসলেও এবং বা আমার স্টুডিও থেকে আসলেও আমাদের আজকে আমি বের হয়ে এসেছি যাতে আজকের যে 14ই ডিসেম্বর গেল, 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই সকল কিছু নিয়ে যারা লোকাল নেতৃত্ব দিচ্ছেন তাদের সরাসরি কথা শোনার জন্য। তা আপনারা যদি আমার কথা শুনে থাকেন তা দয়া করে ওনার জন্য প্রশ্ন পাঠাতে পারেন। তবে এর মাঝে একজন আপনাকে জিজ্ঞেস করছেন, আপনাকে বলছেন কথা একটাই, স্বাধীনতা রক্ষা করতে হবে, সেটা যেভাবেই হোক। একজন মন্তব্য করছেন, আপনি এই মন্তব্যের উপরে স্বাধীনতা বলতে বাংলাদেশ 71-এর পরাজিত, আপনিও বলছেন, আমরাও জানি, আমরা কিছুক্ষণ আগেও জানি যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে। আমরা জানি গত 16 মাস ধরে বাংলাদেশের সিনিয়র সমস্ত সাংবাদিকরা জেলে আছেন মিথ্যা হত্যা মামলায়। শুধু সাংবাদিকদের কথা বলছি না, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং প্রতিদিন লাশ হচ্ছে, গুম হচ্ছে। সার্বিকভাবে আবারও ফিরে যাই যে আপনি তো একজন অ্যাক্টিভ রাজনৈতিক নেতাও বটে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়া, উপমহাদেশের এই সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মানুষের আসলে উদ্ধার নেই, এটাই সবাই বিশ্লেষণ করে বলছেন। আপনারা মূলত, আপনাকে যদি এখন দায়িত্ব দেওয়া হয় বা আপনি তো নেতা, আপনি কেমন কি কাজ করা উচিত যাতে আওয়ামী লীগ দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে এই জগদ্দল পাথরের নিয়ে বাংলাদেশের মানচিত্রকে যে খেয়ে বসার পরিকল্পনা করছে, ইতিমধ্যে দেশটা বেদখল, সেখান থেকে উদ্ধার করতে কি কি মৌলিক পরিকল্পনা করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ দোস্তিক ভাই। আবারও আমি বলবো, আমাদের যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং নেতৃত্বস্থানীয় যারা আছেন, প্রত্যেকের উচিত হবে তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে। আপনি কি মনে করেন আওয়ামী লীগের নেত্রী, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি না, সার্বিক, যেমন আপনি উদাহরণ দিয়েছিলেন ওয়াশিংটন ডিসি এরিয়ার তথাকথিত একজন সভাপতি, যাকে এখন বাংলাদেশের সরকারের সাথে দেখা যাচ্ছে প্রায়, সেরকম ভাবে যে সারা আওয়ামী লীগের কি কোনো নেতৃত্বের আমল পরিবর্তন করা উচিত কি উচিত না? অবশ্যই এটা আমাদের যেই নেতাগুলোর, যেই নেতৃত্বের কারণে যেই নেতারা আজকে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে, আমাদের আওয়ামী লীগের ছত্রছায়া থেকে ইভেন কি কিছু কিছু মন্ত্রী উপমন্ত্রীও আছে যারা দেশকে আজকে এই অবস্থায় নিয়ে গেছে। এদেরকে আমাদেরকে ভালো করে চিহ্নিত করে এগুলো যদি পরিষ্কার করা না হয়,
তাহলে ভবিষ্যৎ আবারও আমাদেরকে বিপদে পড়তে হবে। সুতরাং এখনই সময় আবারও আমরা একত্রিত হয়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আমাদের প্রত্যেক জায়গায় জায়গায় দুর্গ গড়ে তুলতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ৭১-এর মতো আবারও সারা বাংলাদেশে যত নেতাকর্মী আছে প্রত্যেকেরই ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা বিদেশে যারা বসে আছি প্রত্যেকের দেশে পৌঁছতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় আজকের আমার অতিথি এখনো পর্যন্ত আমার সাথে যিনি কথা বলছেন, জীবক বড়ুয়া, ওয়াশিংটন ডিসি থেকে, সমাজকর্মী, আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় নেতা। তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা এবং প্রেক্ষিত নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছেন। আমি যদিও এই অনুষ্ঠানটাকে নাম দিয়েছিলাম যে কোনো কারণে হোক সেই নামকে আজকে রক্ষা করতে না পেরে আমি সরাসরি চলে এসেছিলাম ওনার সাথে কথা বলার জন্য। আমার সর্বশেষ দুটি প্রশ্ন সরাসরি আপনার কাছে, কারণ আপনি একজন নট অনলি সুবক্তা, আপনি স্পষ্টবাদী মানুষ। আপনার কাছে প্রথম একটি প্রশ্ন, সেটা হলো যে আপনি বর্তমান বাংলাদেশের যে অসাংবিধানিক সরকার বা আপনার দেশীয় ডক্টর ইউনূস, তাকে আপনি কি কোনো বার্তা দিতে চান কিনা? ডক্টর ইউনূসের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনার এই ৮৪ বছর, এখন ৮৫ বছর বয়স চলে, পৃথিবীতে আপনি যেই সম্মান পেয়েছিলেন, বাঙালির বুকে, এই বাংলাদেশের বাংলার মাটিতে আপনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারতেন যদি আপনি আমাদের দেশাত্মবোধটা আপনার মধ্যে যদি থাকতো কিঞ্চিত মাত্র। আপনি এমন একজন লোক, এখনো সময় আছে। ডক্টর ইউনূস, আপনাকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি যদি পারেন দেশটাকে রক্ষা করার জন্য একটু চেষ্টা করুন। আপনার এই যে প্রতিহিংসা পরায়ণ, অত্যাপিশাচের মতো এই লোভ লালসাগুলো ছেড়ে দিয়ে আপনি বাঁচবেন কয়দিন এই পৃথিবীতে? আজকে চট্টগ্রামের লোকেরা, আমরা চট্টগ্রামের লোকেরা ডক্টর ইউনূসকে চট্টগ্রামের লোক বলতে গেলে আমাদের ঘৃণা লাগে, আমরা পরিচয় দিতে পারতেছি। আপনি কি মনে করেন এই বিশ্ব আপনাকে মেনে নেবে? সারা জীবন আপনাকে মানুষ তুতু মারবে আপনি যে কর্মকাণ্ড করে যাচ্ছেন। সুতরাং যদি পারেন, এখনো সময় আছে, আপনার সজ্ঞান আসুক এবং আপনি একটু সুচিন্তা করে দেশটাকে রক্ষা করার চেষ্টা করেন। যদি না পারেন, আপনি দেশ ছেড়ে চলে যান। সুন্দর একটা ইলেকশন দিয়ে সবাইকে নিয়ে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারে না। আপনিও বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশে হওয়া ঠিক নয়, তাই নাকি? অবশ্যই নয়। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। মারিক এবং দর্শক শ্রোতা, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সাথে এখনো আছেন যিনি কথা বলছেন, তিনি জীবক বড়ুয়া, ওয়াশিংটন ডিসি থেকে, সমাজকর্মী, আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতা। আমি আরেকটি প্রশ্ন করি শেষ করব আজকের মতন। বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী, আমি কথাটা এই জন্য বলছি যে উনি পদত্যাগ করলেও উনি প্রধানমন্ত্রী, কারণ আরেকজন প্রধানমন্ত্রী নিয়োগ হয়নি। অতএব সাংবিধানিক প্রধানমন্ত্রী যিনি আপনার রাজনৈতিক দলেরও সভাপতি, আপনি বাংলাদেশ বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার প্রতি আপনার কোনো আবদার বা অনুযোগ, অভিযোগ বা কথা আপনার মতন করে বলবেন? আমি আমাদের শ্রদ্ধেয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যাকে বাংলার মাই বলে, যিনি, যার আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে আমাদের জননেত্রীর চাইতে বেশি কিছু হারিয়েছে এমন কোনো লোক বাংলাদেশে আছে। ওনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি একটু সক্রিয় হবেন। আপনার আশেপাশে যারা আপনাকে আশেপাশে যেতে দেয় নাই, আমাদের এই ভুল তথ্যগুলা যখন আমরা অরাজকতা দেখেছি, আপনার কানে তোলার জন্য চেষ্টা করেছি, আপনার আশেপাশে যারা ছিল তারা সবসময় আটকিয়ে দিয়েছে, আপনাকে পর্যন্ত আমরা পৌঁছতে পারি নাই। সুতরাং আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি এইবার অন্তত যারা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনারা যারা দেশকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা বাঙালিকে ভালোবাসে, বাংলার মাটিকে ভালোবাসে, তাদের দিকে লক্ষ্য রাখবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি সুস্থ থাকেন,
উপর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। জয় হোক বাঙালি মেহনতি মানুষের, জয় হোক আমরা বাঙালিদের, জয় হোক আওয়ামী লীগের। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি সংযুক্ত হলাম এই মুহূর্তে। আমার সাথে সামাজিক যে সকল নেতাকর্মীরা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন তাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমি বের হয়ে আসি, এবং আজকে আমার সাথে এতক্ষণ কথা বলছিলেন ওয়াশিংটন ডিসিতে দীর্ঘকালীন সময় ধরে সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জীবক বড়ুয়া, যিনি ইতিমধ্যে আপনারা জানেন তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করেছেন, সেই সাথে বাংলাদেশের যে বর্তমান অসাংবিধানিক সরকারের যিনি প্রধান তার প্রতি তার যে কথা, এবং বাংলাদেশের সাংবিধানিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ওনার যে শ্রদ্ধা এবং যে কথাগুলো তিনি বলেছেন তা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে পৃথিবীর বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন মানুষ শুনেছেন। আপনারা দয়া করে এটা আরো শেয়ার করে দেবেন। আগামীতে আরো কাউকে এরকম ভাবে নিয়ে আসবো, অথবা স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউস থেকে সরাসরি আপনাদের সাথে কথা হবে। আমি দস্তগীর জাহাঙ্গীর, ওয়াশিংটন ডিসি থেকে, দ্য ভয়েসের পক্ষ থেকে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।